নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তার আগে চোখ রাখবো আজকের শিরোনামে। যুবকের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য তমলুকে, তদন্তে পুলিশ। মেচেদায় পথ দুর্ঘটনায় মৃত এক, বাকি 2 আহত, বর্তমানে চিকিৎসাধীন। তমলুক আদালতে কাটল না অচলাবস্থা, জারি থাকলো বয়কট। প্রচারে পিছিয়ে নেই বিজেপি, তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে চলছে প্রচার। উপনির্বাচনে থাকছে মহিলা পরিচালিত মডেল বুথ, জানালেন জেলা শাসক। মহারাষ্ট্রে স্কুল ছাত্রীদের ধর্ষণের প্রতিবাদ, পথে নামল ডিএসও। খঞ্চিতে দক্ষিণাকালী পুজো সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন ছিল স্বাস্থ্য শিবিরেরও। তমলুকে অনুষ্ঠিত হলো তৃণমূলের কর্মী সভা, উদ্যোগে তমলুক পৌরসভা তৃণমূল কংগ্রেস। ভোট প্রচারে পদযাত্রায় পরিবহন মন্ত্রী, পা মেলালেন কয়েক হাজার কর্মী সমর্থক। চাষাবাদে জৈব পদ্ধতির সফল প্রয়োগ, বাড়ছে গাছের গুণমান, কমছে খরচ। এলাম বিস্তারিত খবরে। এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো তমলুকে। মৃতদেহের সামনে থেকে একটি জলের বোতল ও একটি খালি গ্লাস পাওয়া গেছে। অতিরিক্ত মদ্যপানের জেরেই এই মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো তমলুকে। তমলুক থানার নিমতৌড়িতে একটি ধাবার সামনে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে মৃতের নাম টিঙ্কল সামন্ত, বাড়ি তমলুক থানারই ভান্ডারবেড়িয়া গ্রামে। মৃতদেহের সামনে থেকে জলের বোতল ও খালি গ্লাস পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই মদ্যপানে আসক্ত ছিলেন ওই যুবক। প্রাথমিকভাবে ধারণা অতিরিক্ত মদ্যপানের জেরেই এই মৃত্যু। তবে মদ্যপান ছাড়া অন্য কোনো কারণ আছে কিনা এই মৃত্যুর পেছনে তা খতিয়ে দেখছে তমলুক থানা পুলিশ। ভিডিও চালু হয়েছে? ভালো অবস্থায় বাড়ির লোক দেখেনি, এখন হাওয়া করে সব ভালো অবস্থা দেখে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। মোটরসাইকেল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত 3। কোলাঘাট থানার 41 নম্বর জাতীয় সড়কের ঘটনার পরে মৃত্যু হয় একজনের, বাকি 2 আহত এখনো চিকিৎসাধীন। মেচেদাতে মোটর বাইক এবং সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত 3, তার মধ্যে মারা গিয়েছেন একজন। সোমবার গভীর রাতে 41 নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা 3 জনকে উদ্ধার করে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। পরে সাইকেল আরোহী গৌর জানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই গৌর জানার মৃত্যু হয়। আহত বাকি 2 বাইক আরোহীর চিকিৎসা চলছে মেচেদার একটি নার্সিংহোমে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। তমলুক আদালতে ফার্স্ট এবং থার্ড কোর্টে এখনো অচলাবস্থা অব্যাহত। দুর্ব্যবহার ও অসহযোগিতার অভিযোগ তুলে 2 বিচারককে বয়কট করেছেন আইনজীবীরা। মঙ্গলবার তারই জের অব্যাহত। তমলুক আদালতের ফার্স্ট এবং থার্ড কোর্টে এখনো রয়েছে অচলাবস্থা। দুর্ব্যবহার ও অসহযোগিতার অভিযোগ তুলে বিচারককে বয়কট করেছিলেন তমলুক বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্ট তমালি ঘোষের বিরুদ্ধে আমরা 14/6/2016 তারিখে আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনটা এখনও কন্টিনিউ হচ্ছে, তার কোনো সুরাহা হয়নি। তার বিরুদ্ধে আমরা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল চেয়ারম্যানকে জানিয়েছি, জোনাল জাস্টিসকে জানিয়েছি, চিফ জাস্টিসকে জানিয়েছি, কিন্তু তার কোনো এখনও পর্যন্ত রেজাল্ট হয়নি। কিন্তু আমরা সেই আন্দোলনটা এখনও কন্টিনিউ হচ্ছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্টের হাজব্যান্ড হচ্ছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোর্ট অনিমেষ ঘোষ। তিনি যেহেতু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্টকে আমরা বয়কট করেছি, সেই জন্য উনি পেনের গুন্ডামিটা ইনডাইরেক্ট ওয়েতে চালাচ্ছেন। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোর্টকে আমরা বয়কট করেছি, অ্যাবস্টেন্ড করেছি। ফার্স্ট কোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তমালি ঘোষকে আগেই বয়কট করেছিলেন আইনজীবীরা। এবার থার্ড কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনিমেষ ঘোষকেও বয়কটের সিদ্ধান্ত নিলেন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। আমাদের মাধ্যমেই তারা সুরাহা পেতে চায়, কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই দুজন যেভাবে আমাদের সঙ্গে আচরণ করছে, যেভাবে পেনের গুন্ডামি করছে, তাতে বিচারক যারা লিটিগেন্ট পাবলিক তাদেরকে আমরা সুরাহা দিতে পারছি না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা বেলেবল সেকশনে যদি 500 সিকিউরিটি হয়, তাহলে আমরা যারা উকিলরা তারা লিটিগেন্ট পাবলিককে আমরা কিভাবে তাদেরকে সুরাহা দেবো? দুর্ব্যবহার ও অসহযোগিতার অভিযোগ তুলে সোমবার বিচারকের সামনেই লাগাতার বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা। আপনারা জানেন যে গত 14/6/16 তারিখ থেকে আমাদের তমলুকে দুখানা বারের প্রায় 900 আইনজীবী যৌথ মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ফার্স্ট টাইম তমলুকে এই বেআইনি আদেশের বিরুদ্ধে আমরা তাদের বয়কট করেছিলাম। পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি যে ফার্স্ট টাইমের হাজবেন্ড থার্ড জেম তিনি প্রতিশোধ মেটানোর জন্য আমাদের বিভিন্ন মক্কেলের বিরুদ্ধে বেআইনি আদেশ ইস্যু করে যাচ্ছেন। এর বিরুদ্ধে যে আমাদের আন্দোলন, এই আন্দোলনটি সঠিক আন্দোলন নয়। একজন বিচার প্রার্থী হতে পারে, একজন বিচারক তিনি এজলাস থেকে নেমে এসে তাকে জুতো বেড়া করলেন, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে একটার পর একটা আদালতের রায় প্রত্যেকটা বিচার প্রার্থীর বিরুদ্ধে যাচ্ছেন, আর হালোড়া এমন দিচ্ছেন যেগুলো আইনের বহির্ভূত। মঙ্গলবারও কাটল না এই অচলাবস্থা। বার অ্যাসোসিয়েশনের উকিলবাবুরা কি বলছে আজকে কোর্ট হবে না, বয়কট করেছি আমরা, আপনারা চলে যান বলতে আমরা। এতে কি কোনো সমস্যা তৈরি হলো আপনাদের? হ্যাঁ, সমস্যা বলতে ডেটে আমাদের তো উকিলবাবুদের খরচা দিতে হয়, এই কস্টগুলো আমাদের অযথা ইয়ে করতে হয়। মিথ্যা অ্যালিগেশন। আজকে কোর্টে কি দেখলেন এসে? কোর্টে উকিলদের হরতাল চলছে, কি জাজরা ঠিকঠাক মতো কাজ করছে না, উল্টোপাল্টা করছে, এইসব নিয়ে হরতাল চলছে। এটা কি সমস্যা তৈরি হলো? সমস্যা তো অবশ্যই, পয়সা তো আর জলে এমনি গাছ নাড়ালে পড়ে না। একটা উকিলের ফিজ এখন 500 টাকা 700 টাকা দিনের পর দিন, আজকে 5 বছর ধরে একই রকমভাবে চলছে। এই আসছে না, ও আসছে না, কি স্টেপ হচ্ছে কিছু তো বুঝতেই পারছি না। সমস্যা তৈরি হয়েছে। সমস্যা তো ডেফিনেটলি, আসা যাওয়াটা তো একটা লোকের কাজের ব্যাপার আছে, তো একটা কর্মদিনে সেইটা বন্ধ করে এসে আপনাদের যদি উকিলরা এই ধরনের হরতাল চালে দিনের পর দিন চলতে থাকে, এর আগেও একদিন হয়েছিল, এরকমভাবে চলতে থাকলে তো হয়ে গেল। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। সামনেই উপনির্বাচন, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে প্রচার শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই বিজেপিও। নন্দকুমারে বিজেপির সভা এলেন সিদ্ধার্থনাথ সিনহা। নন্দীগ্রামে পুলিশি প্রহরায় প্রচার চালান বিজেপি প্রার্থী। ময়নাতেও মিছিল করে বিজেপি। তমলুকের মানুষের ওপর উপনির্বাচন চাপিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ বিজেপি নেতা सिद्धार्थनाथ सिन्हार। है जो उसका इनके बारे में देखिए, इसमें सीधी चीज है, जो एनडीटीवी का जो बैन है, इस देश को निर्णय करना है कि फ्रीडम ऑफ स्पीच पे क्या आप राष्ट्र सुरक्षा के साथ खिलवाड़ कर सकते हैं या नहीं कर सकते। लोगों को सबक सीखना चाहिए। फ्रीडम ऑफ स्पीच की हम उसके लिए हम लोग खड़े हैं। फ्रीडम ऑफ स्पीच होनी चाहिए, मगर राष्ट्र सुरक्षा के साथ खिलवाड़ नहीं हो सकता। সোমবার তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে নন্দকুমারের এক সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান তিনি। बंगाल के अंदर क्या लड़कियां गायब नहीं हो रही हैं? छोटी बच्चियां नहीं गायब हुई हैं? कितनों का नाम दे दें हम लोग, उनके साथ क्यों नहीं खड़े होते? ममता बनर्जी डेरेक ओब्रायन को क्यों नहीं भेजती? ममता बनर्जी क्यों नहीं बुलाती राहुल गांधी और अरविंद केजरीवाल को? जब बंगाल के अंदर छोटी छोटी लड़कियों की तस्करी हो रही है यहाँ पे खुलेआम, मगर उसके लिए कोई नहीं खड़ा होता। मगर इसलिए नहीं खड़े होते क्योंकि उन लोगों को एक जो नाम है सरनेम, उस सरनेम से प्यार है।
এদিনের কর্মী সভায় সিদ্ধার্থবাবু ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুভাষ সরকার, নীলাঞ্জন অধিকারী, মলয় সিনহা এবং বিজেপি প্রার্থী ডক্টর অম্বুজ মোহান্তি। মঙ্গলবার সুতাহাটা সুবর্ণ জয়ন্তী ভবনেও বিজেপি প্রার্থীর সমর্থনে একটি দলীয় সভা অনুষ্ঠিত হয়। रिजल्ट जो होएगा विकास के लिए होएगा, क्योंकि तमलुक के अंदर, हल्दिया के अंदर जिस तरह से माफिया का राज्य चल रहा है, उस माफिया राज को खत्म जब तक कि नहीं किया जाएगा तो हल्दिया का या तमलुक का, मैं कहूंगा लोकसभा का विकास नहीं हो सकता। और मैं इतना कह सकता हूं, जो केंद्र की योजनाएं जो हैं, IOCL है, BPCL है, जो इनलैंड वाटरवेज का हम लोग यहाँ पे हब बनाना चाह रहे हैं, मल्टी मॉडल ट्रांसपोर्टेशन का जो हब बनाना चाहते हैं, इन सब चीजों का, और ग्रीन पोर्ट जो बनाना चाहते हैं, उससे 1 लाख लोगों को नौकरी मिल सकती है। मगर TMC यहाँ पर काम होने नहीं दे रही है, जमीन मिलने नहीं दे रही है, एक्सपेंशन रिफाइनरीज का हो नहीं पा रहा है। तो जब तक कि अधिकारी भाइयों का यहाँ पे कब्जा रहेगा तो यहाँ पर आपको कुछ डेवलपमेंट नहीं हो सकता। নন্দীগ্রামে পুলিশি প্রহরায় লোকসভা নির্বাচনের প্রচার সারলেন বিজেপি প্রার্থী ডক্টর অম্বুজ মোহান্তি। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি। যদি বিজেপির একজন মন্ত্রী এখান থেকে হয়, আমি বলছি না আমি যদি আমাকে মন্ত্রী করতে হবে, যদি করতে পারে দিল্লি থেকে অনেক প্রকল্প আনতে পারে, যে প্রকল্পগুলো আছে তার ইমপ্লিমেন্টেশন করতে পারে। আর অন্য পার্টি হলে কি হবে, আপনার ভোট। সবচেয়ে কি জেলা বুদ্ধিমান শিক্ষিত জেলা, এখানকার ছেলেমেয়েরা সবচেয়ে বুদ্ধিমান। তাহলে এখানে কিছু হবে না, এখানে ইউনিভার্সিটি হবে না, একটা ভালো কলেজ হবে না, একটা IIIT হবে না, কি একটা NIT হবে না, কিছু হচ্ছে না। নন্দীগ্রাম বাজার রিয়াপাড়াতে জোর কদমে চলে প্রচার। বিজেপি একমাত্র শক্তি, উন্নয়ন করতে হলে ভোট দিতে হবে বিজেপিকেই। সাধারণ মানুষের প্রতি বার্তা বিজেপি প্রার্থীর। আমার বক্তব্য হচ্ছে একতাই শক্তির উৎস। সব মানুষকে একসাথে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে বিজেপির সমর্থনে। বিজেপি জিতলে কি হতে পারে, আর অন্য পার্টি জিতলে কি হতে পারে? অন্য পার্টি জিতলে দেখেছেন কি হয়, হয়তো দিল্লিতেই গেলেন না, সময় কেটে পার হয়ে যায়, কোনো কাজ হয় না। কিছু কি হয়েছে? হলদিয়া শহর স্মার্ট সিটি হয়েছে? হয়নি। ভারতবর্ষে 100টা সিটি স্মার্ট সিটি হচ্ছে, হলদিয়ার কিছু হলো না। শনিবার ময়না শ্রীরামপুরের ব্রিজ থেকে ময়না বাসস্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল করে বিজেপি। এই মিছিলে প্রার্থী অম্বুজ মোহান্তি ছাড়াও পা মেলান ময়নার বিজেপি ব্লক সভাপতি সুশান্ত দাস, জেলার বিজেপি অবজারভার হরে কৃষ্ণ দত্ত সহ বিশিষ্টরা। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। উপনির্বাচনে মডেল বুথ, এর মধ্যে আবার প্রতিযোগিতাও রয়েছে। চলুন শুনে নিই এই মডেল বুথ প্রসঙ্গে কি বলছেন জেলা শাসক ডক্টর রশ্মি কমল। পূর্ব মেদিনীপুর জেলায় এবারে তমলুক লোকসভা উপনির্বাচনে অভিনব উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এবারে সম্পূর্ণ মহিলা পরিচালিত মডেল ভোট গ্রহণ কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে। শৃঙ্খলা রক্ষার কাজ করবেন মহিলা পুলিশেরাই। এই মডেল বুথগুলিতে সমস্ত রকম ব্যবস্থা থাকবে ভোটারদের জন্য। থাকবে বিশ্রামাগার, বাথরুম, পানীয় জল, প্রতিবন্ধীদের জন্য থাকবে হুইল চেয়ারের ব্যবস্থা, থাকবে মেডিকেল টিমও। বুথে গেলেই শোনা যাবে ভোটের গান। ভোট দিতে এসে মনে হবে যেন ভোট দিতে নয়, এসেছেন কোনো উৎসবে সম্মিলিত হতে। বুথগুলিকে সাজিয়ে তোলা হবে বিভিন্নভাবে।
থাকবে প্রতিযোগিতার ব্যবস্থাও। দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য থাকবে ব্রেল সিস্টেম পরিষেবা। আমরা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি কিছু কিছু ভোটার্সদের জন্য এবং পোলিং পার্সোনালদের জন্য। তার মধ্যে ভোটার্সদের জন্য আছে এবার ফার্স্ট টাইম ব্রেল হিসাবে ওদেরকে ভোটার স্লিপ দেওয়া হবে, ঠিক আছে। প্লাস ওদের এনজিওস কে দিয়ে আমরা সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটি করছি, ওরা ব্রেল দিয়ে কি করে বুঝবে যে ওটা ওনাদের ভোটার স্লিপ আছে কি না। জন্য আমরা প্রত্যেক ব্লকে একটা বুথ করছি যেটা অল উইমেন বুথ হবে, অল পোলিং পার্সোনালস উইল বি উইমেন, মহিলারা হবেন এবং ওটাকে আমরা মডেল বুথ হিসাবে ট্রিটমেন্ট করবো। আমরা প্রত্যেক বিডিও সাহেবকে বলেছি ওটা বুথকে আমাদেরকে খুব ভালোভাবে সব ফ্যাসিলিটির সঙ্গে শেড, ক্লিনলিনেস, টয়লেট ফ্যাসিলিটি যে নর্মাল থাকে ওর থেকে বেশি ভালো করে, প্লাস কিছু ডেকোরেশন করে এবং কিছু ওরকম অ্যাট্রাকটিভ সুইপ অ্যাক্টিভিটিস দিয়ে ওটাকে ভালো করে সাজাতে হবে। এবং সব মডেল বুথের মধ্যে আমরা একটা কম্পিটিশন রাখছি, যেটা ভালো হবে ওদেরকে আমরা ফেলিসিটেট করব। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। মহারাষ্ট্রে 12 জন স্কুল ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নামল ডিএসও। শনিবার মানিকতলা থেকে হসপিটাল মোড় পর্যন্ত মিছিল করলেন ডিএসওর কর্মী সমর্থকরা। সংগঠন অল ইন্ডিয়া ডিএসও এবং মহিলা সাংস্কৃতিক সংগঠন পক্ষ থেকে আজকে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। আজকে সকলেই জানেন যে মহারাষ্ট্রের একটা আবাসিক স্কুলে সেখানে দিনের পর দিন শিক্ষক এবং আবাসিক স্কুলের কর্মচারীদের দ্বারা 12 জন ছাত্রী যাদের বয়স 12 থেকে 14 বছর তারা দিনের পর দিন গণধর্ষিতা হয়েছে। জানা গেছে গত দুদিন আগে যখন তারা বুঝতে পারে 3 জন পেট ব্যথা, তাদের প্রেগনেন্ট অবস্থা আজকে হাসপাতালে গিয়ে পরীক্ষা করে জানা গেছে। এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা, পৈশাচিক অত্যাচার দিনের পর দিন স্কুল শিক্ষকদের দ্বারা ছাত্রীদের ওপর ঘটেছে। তার প্রতিবাদে আমরা আজকে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক এবং কঠোরতম শাস্তি দিতে হবে। আমরা পাশাপাশি দাবি করছি যে রাজ্যে মদ, বিহার যেমন পেরেছে মানুষের দাবিকে মেনে মদ নিষিদ্ধ করেছে, পশ্চিমবাংলা সহ গোটা দেশে আজকে মদ নিষিদ্ধ করতে হবে। কারণ এ ধরনের ঘটনাগুলোর সাথে যারা জড়িত তারা বেশিরভাগ ক্ষেত্রেই মদ্যপ। ফলে এই যে ঘটনাগুলো ঘটছে মহারাষ্ট্র, কোচবিহার, লাগাতার পরপর প্রতিদিন ঘটনাগুলো ঘটছে, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হোক। আমরা আমাদের ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকে প্রতিবাদ মিছিলে সামিল মানিকতলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত আমরা মিছিল করলাম। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। খঞ্চিতে লোটাস সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো দক্ষিণা কালী পুজো। নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। বরুণটাকে ফোন করা প্রিয়া রায় এরপরে মর্যাদা করতে আসছেন মাননীয় কল্লোল প্রামাণিক মহাশয়। ওনাকে চন্দনের ফোঁটায় ফুলের তোড়ায়। হ্যাঁ, আগেকার পুজোয় আমাদের শৈশবে তো দেখেছি যে তাতে আমাদের ইনভলভমেন্টটাই বেশি ছিল। যেমন কি আমরা ছোটোবেলা থেকে এই ঠাকুরের সরঞ্জাম অ্যারেঞ্জ করা, ফুল তুলতে যাওয়া, কে বা কংসাল বাজাবে, এর মধ্যে যে আনন্দ ছিল সেটা এখনকার পুজোতে দেখতে পাচ্ছি না। এখনকার পুজোতে মেন হয়ে উঠেছে কি
না এখন প্যান্ডেল কে কত বড় করতে পারবে, আবার কে মানে সেলিব্রিটি বড় সেলিব্রিটি আনতে পারবে, আবার কে তারস্বরে ওই মাইক চালাতে পারবে। তা এইগুলোর মধ্যে দিয়ে তারা এনজয় করে। এটা হচ্ছে বিকৃত মনেরই মানে কি বলবো, বিকৃত মনেরই মানে আভাস। যে আপনারা আমাদের অনুষ্ঠান মঞ্চে আসুন, এখনো কুপন দেওয়া হচ্ছে, কুপন বিনামূল্যে ভলিনি বলে আমাদের পুজো হচ্ছে দীর্ঘ 12-14 বছর ধরে এবং গতানুগতিকভাবে পুজোটা আমরা চালিয়ে আসছি। ভবিষ্যতেও যাতে চালানো যায় সেভাবে ছেলেগুলো উদ্যোগ নিচ্ছে, পরবর্তীকালে যাতে আরও ভালো করা যায় সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আসলে সত্যি সত্যি যে শ্যামা কালী পুজো হয় সেই তিথিতে আমরা যে অনুষ্ঠান একটু ভালো ধরনের করব সেরকমই সুযোগ সুবিধাটা হয়নি, আর যার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এই শ্যামা কালী পুজোটা সুযোগ না পেয়ে যদি একটু পিছিয়ে নিয়ে যাই। যেমন এখন হচ্ছে জগদ্ধাত্রী পুজোর একটা সমসাময়িক সিজন চলছে, একটা তিথি দেখে আমরা এই দক্ষিণা কালী পুজোটা করছি। এক্ষেত্রে আমাদের লাইট মাইক বলুন বা বিভিন্ন ক্যাম্প যদি করে থাকি তাহলে অনেকটা আমরা সুযোগ সুবিধা পাবো, সেই জন্য আমরা পুজোটাকে পিছিয়ে করতেছি। বস্ত্র বিতরণ, এলাকার কিছু দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ, বিকেল চেক আপ এবং বিনা পয়সায় ওষুধ প্রদান করা, আমরা এই ব্যাপারে আমাদের জেলা সদর হাসপাতাল আমরা যোগাযোগ করছিলাম। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। তমলুক লোকসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে তমলুক পৌরসভা তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সভা অনুষ্ঠিত হলো তমলুকে। উপস্থিত ছিলেন বিশিষ্টরা। উন্নয়ন দেখেই ভোট দেবেন সাধারণ মানুষ, এমনটাই জানালেন সবাই। তমলুক লোকসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে তমলুক পৌরসভা তৃণমূল কংগ্রেসের ডাকে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো তমলুকে। সেখানে একই মঞ্চে উপস্থিত হলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক অখিল গিরি, সৌমেন্দু অধিকারী সহ তমলুক পৌরসভার সদস্যরা। এই উপনির্বাচনের সমর্থনে আজকে তমলুক এক ঐতিহাসিক এবং পৌরাণিক, বয়সের হিসেবে 151 হলেও প্রায় 165 বছর অতিক্রান্ত হয়েছে। যে পৌরসভা শ্রী চৈতন্য দেব থেকে শুরু করে হিউম্যান সাং তাদের পদস্পর্শে ধন্য হয়েছে, তখন হয়তো পৌরসভা ছিল না, কিন্তু মাটিটা ছিল। সর্বোপরি আমাদের প্রাক্তন সাংসদ প্রতিনিধিকে বেছেছেন, যিনি বিশাল কর্মকাণ্ডে তাকে নিয়োজিত প্রাণ এবং প্রমাণও করে দিয়েছেন। তিনি যে দপ্তরের মন্ত্রী হয়ে আছেন সেই দপ্তরে কতগুলো জিনিস এমন তিনি চালু করেছেন যেটা বাংলার মানুষ স্মরণ রাখছে। বাংলার প্রত্যেকটি আমরা যারা পরিবহন জগতের সঙ্গে যুক্ত আমরা প্রত্যেকে জানি এবং তার সুফল আমরা পাচ্ছি। সেই মন্ত্রী শুভেন্দু অধিকারী তারা পূর্ব মেদিনীপুর জেলার যেহেতু নেতৃত্ব দিচ্ছেন, তাই 20 হতে বেশি সময় লাগবে। বিজয়ের ব্যবধান বাড়বে, উন্নয়ন দেখেই ভোট দেবেন সাধারণ মানুষ, জানালেন সবাই। বিধানসভা বর্তমানের বিধানসভায় যে ভুলটা করেছিল সেই ভুল আর করবেন এটা নিশ্চিত, কারণ আমরা মনে করি এই উপনির্বাচন যেটা হচ্ছে এটা সামনে যে পঞ্চায়েত পৌরসভার ইলেকশনগুলোর দিক তাকিয়ে মানুষ আজকে সংঘবদ্ধ। আর বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন সারা বাংলার 9.5 কোটি মানুষ তার সুফল পেয়েছে। একটা ছোট্ট ভুলের জন্যে আজকে তমলুক বিধানসভার মানুষ তারা সেটা থেকে বঞ্চিত, সে ভুল সবাই বুঝেছেন। তাই শুভেন্দুবাবু যে ভোটে এখানকার লোকসভার মার্জিন ছিল 2,48,000, সেটাকে ছাপিয়েও 1,000-এরও বেশি ভোট আরও আমরা এই তমলুক লোকসভা থেকে দিব্যেন্দু অধিকারীকে দিয়ে যেতাম, এটা সবার সঙ্গে।
সেলিম আহমেদ ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। সোমবার তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে পদযাত্রা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দলের প্রায় কয়েক হাজার কর্মীর সমর্থক পা মেলান এই মিছিলে। তমলুক লোকসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে পদযাত্রা করলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের কর্মী সমর্থকদের নিয়ে রামতারক থেকে কাঁকটিয়া বাজার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পদযাত্রা করেন শুভেন্দু বাবু। না এটা করবো না, বহুদলীয় গণতন্ত্র, 7 জন প্রার্থী আছে, সবাই প্রচার করবে। এটা আমার এলাকা, হাতের তালু। আমি এখানে 2004 থেকে নির্বাচনে লড়ি, জিতি। এবং এখানকার মানুষের খেলা মেলা, এখানে জন্মাষ্টমী হয় প্রতি বছর, আসি, নানা অনুষ্ঠানে আমি এখানে আসি। তাছাড়াও এখানকার উন্নয়নের সঙ্গে আমরা যুক্ত। এখানে যেটুকু উন্নয়ন হয়েছে, মহেশ্বেতা ব্রিজ বলুন, রামতারককে সাজানো বলুন, এই যে ঢালাই রাস্তা বলুন, সব আমরাই করেছি। আগামী দিনে আরও উন্নয়ন করতে হবে এবং আমার টেনিওরে মানুষ আমাকে 2.5 লাখের কাছাকাছি ভোটে জিতিয়েছিলেন। আমি 2.5 বছরের মাথায় রাজ্য মন্ত্রিসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং নন্দীগ্রাম থেকে, এই জেলা থেকে আমি ক্যাবিনেটে প্রতিনিধিত্ব করছি। রাস্তার পথচলতি মানুষজন এবং দোকানদার, গাড়ি চালকদের কাছে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর হয়ে ভোট প্রার্থনা করেন তিনি। আচ্ছা, আমাদের লোক সাংস্কৃতিক সেল না, তৃণমূল প্রার্থীর হয়ে। হ্যাঁ, দিদি প্রার্থী করেছেন, জোড়াফুলের প্রার্থী, আমাদের দলের এমএলএ, 3বারের এমএলএ। আমাকে 14 সালের লোক 2.5 লক্ষ, প্রায় 2,46,511 ভোটে জিতিয়েছিলেন। আমার টেনিওর 19। আমার 2.5 বছরের কাজ কমপ্লিট করতে গেলে আমার কলিগকে জেতাতে হবে, তৃণমূলের এমপিকে জেতালে, তাহলেই একমাত্র আমার পক্ষে যে উন্নয়নের কন্টিনিউটিটা রাখা সম্ভব হবে। এবং আমি কনফিডেন্ট, এখানে বিধানসভা ইলেকশানে আমাদের 95,000 মতো প্লাস আছে, 7টা অ্যাসেম্বলি মিলিয়ে যোগ বিয়োগে। আমি কনফিডেন্ট যে এখানে যদি 80% আর অ্যাবাভ ভোট পড়ে, তাহলে 14 সালের যে মার্জিন সেটা ক্রস করে যাবে আমাদের ক্যান্ডিডেট। জেতা নিয়ে আমার এতটুকু সংশয় নেই। একা নন্দীগ্রাম 1,20,000 লিড দিবে, আমি এখনই বলতে পারি। বলুন, সে ওদেরকে জিজ্ঞেস করুন, ওরা কেন জোট করে, এখানে তো আবার নৌকাও দাঁড় করিয়েছিল কোথাও। 1 পয়েন্ট প্রোগ্রাম ছিল, শুধু কংগ্রেস সিপিএম নয় তো, বিজেপি ছিল, বড় মিডিয়া হাউস ছিল, 1 পয়েন্ট প্রোগ্রাম ছিল। আর দিল্লির প্রধানমন্ত্রী, তার সরকারও ছিল। 1 পয়েন্ট প্রোগ্রাম ছিল, মমতা ব্যানার্জিকে উৎখাত করো, তৃণমূলকে উৎখাত করো। তো মানুষ জবাব দিয়ে দিয়েছে। সেলিম আহমেদ ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত নানান খবরাখবর জানতে চোখ রাখুন কৃষি কথায়। কৃষি কথায় আজ জৈবগ্রাম প্রকল্পের ছবি তুলে ধরছি আমরা। কিভাবে জৈব সার প্রয়োগের মাধ্যমে গাছের গুণমান বেড়েছে, পাশাপাশি চাষের খরচও কমেছে, জানা গেল সেই কাহিনী। প্রথাগত চাষাবাদের পদ্ধতি ছেড়ে এবার নতুন কিছু ভাবনা, সূচনা হলো জৈবগ্রাম প্রকল্পের। হাওড়া জেলার উদয়নারায়ণ ব্লকের শিমচক গ্রামের কৃষকেরা এতদিন প্রথাগতভাবেই চাষাবাদ করে আসছিলেন। সম্প্রতি গত জুন মাসে ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে এই গ্রামটিকে জৈব গ্রাম হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য গ্রামের কৃষকদের নিয়ে একটি আলোচনা সভা করে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া শুরু হয়। আমরা এখানে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারি প্রকল্পে জৈব গ্রাম এই প্রকল্পটা হাতে নিয়েছি এবছর খরিফ মরশুম থেকে। প্রধান উদ্দেশ্য ছিল কৃষকে এখন যে প্রধান অজৈব সার, রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করছেন এবং তাতে ফসলের এবং পুরো পরিবেশের ক্ষতি হচ্ছে, তার থেকে বেরিয়ে এসে আবার যে পদ্ধতি ছিল আগের, যে জৈব সার এবং জৈব কীটনাশক ব্যবহার করা, সেই পদ্ধতিতে চাষিকে আবার অভ্যস্ত করে তোলার জন্য এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। এখানে আমি আগে
রাসায়নিক সার প্রচুর ব্যবহার করেছি। এখন এই যে জৈব সার, যেটা বিভিন্ন সবজির পাতা, বিভিন্ন আমাদের গরু, ছাগল, মুরগি, এই যে এর বর্জ্য পদার্থ মানে পায়খানা পেশাবটা নিয়ে আমরা একটা চেম্বারে দিয়ে বিভিন্নভাবে মল্ডিং করে এটা পচছে, এটা একটা জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করছি। আমাদের এডিও সাহেব এইটা আমাদের বলে দিয়েছেন যে জমিকে বিভিন্নভাবে রাসায়নিক সার ব্যবহার করতে করতে যে জমি বন্ধা হয়ে গেছে, তা আমরা নিজেরাই সত্যিকারে বুঝতে পেরেছি জমি বন্ধার দিকে চলে গেছে। তাই এবারে দেখা গেছে অনেক সারের মধ্যে অনেক অনুখাদ্য থাকে, তার মধ্যে জৈব সারের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো অনুখাদ্য আমরা সরাসরি পেয়ে থাকি। এই সরাসরি পেয়ে থাকার ফলে দেখা গেছে আমাদের ফসলের মানটা অনেক উন্নতি হয়ে গেছে। রাসায়নিক সারটা আমরা আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করেছি বা ছাড়ার চেষ্টা করব। এরপর কৃষকদের বাড়িতে বা মাঠের পাশে কম্পোস্ট জৈব সার প্রস্তুতির জন্য তৈরি করা হয় কম্পোস্ট পিট। কৃষি আধিকারিকদের প্রশিক্ষণের মাধ্যমে বাড়ির গরুর গোবর, ফেলে দেওয়া সবজির বর্জ্য পদার্থকে কাজে লাগিয়ে জৈব সার তৈরি করে সেই জৈব সার সরাসরি কৃষিক্ষেত্রে প্রয়োগ করে হাতে নাতে ভালো ফলন পেতে শুরু করেছেন কৃষকেরা। চাষি, আমি নিজে গরু এবং মোরগ এই ধরনের কিছু জীব পালন করে যে তার লিটারটা পাওয়া যায় সেটা আমি এটি চেম্বারে পচিয়ে কেঁচো সার হিসাবে তৈরি করে আমি মাঠে সার হিসাবে ব্যবহার করি, জৈব সার হিসাবে। আগে আমি যেভাবে চাষ করতাম শুধু রাসায়নিক সারে, বর্তমানে আমি জৈব সার ব্যবহার করে যে গাছের গ্রোথ বা ফলের উৎকর্ষ বাড়াতে পেরেছি এবং আমার প্রফিট আগের তুলনায় এখন অনেকটা বেশি। এবার যে কোনো চাষ জৈব সার দিয়ে করার ফলে রোগ পোকা অনেকটাই কম হচ্ছে এবং এই প্রাকৃতিক দুর্যোগেও আমার কোনো ফসলে ক্ষতি করতে পারছে না। কৃষি দপ্তরের এই উদ্যোগে খুশি হরিশপুর গ্রাম পঞ্চায়েতের শিমচক গ্রামের বহু কৃষক। তারা তাদের ধান ও সবজি খেতে জৈব সার প্রয়োগ করে গাছের গুণমান বাড়িয়েছেন এবং অনেকটাই কমেছে চাষের খরচও। হরিশপুর গ্রাম পঞ্চায়েতের এই শিমচক গ্রামটাকেই আমরা জৈব ভিলেজ, জৈব গ্রাম প্রকল্পের আওতায় আনার চেষ্টা করেছি। তো আমরা এটা জুন মাস থেকে, অর্থাৎ জুন 2016 থেকে এটা শুরু করেছি। আমরা প্রথমে কৃষকদের মধ্যে একটা আমরা সচেতনতামূলক শিবির করি। সেই সচেতনতামূলক শিবিরে অনেক উন্নত এবং এগিয়ে থাকা কৃষক বন্ধু এগিয়ে এসেছিলেন এবং তারা সংঘবদ্ধ হয়ে ঠিক করেছিলেন যে আমরা এতদিন যেভাবে চাষ করছিলাম এবং তাদের যে সমস্যা ছিল মাটিতে রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল এবং তাদের কোনো ফসলই হচ্ছিল না। বেগুন, তার ধান এবং যে তারা বাদাম বসায়, চীনা বাদাম, সেটাও তাদের গাছ মরে যাচ্ছিল। তো সেই জায়গা থেকে তারা আগ্রহ নিয়ে এগিয়ে আসে যে আমরা জৈব পদ্ধতিতে চাষ করতে শুরু করব এবং রাজ্য সরকারের যে প্রজেক্ট স্টেট প্ল্যান, সেই প্রজেক্টের আন্ডারে আমরা এই জৈব গ্রাম প্রকল্প শুরু করি এবং এখানে আমাদের কৃষি দপ্তর থেকে আমরা ওনাদের বিভিন্ন দিক দিয়ে সাহায্য করেছি। যেমন প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।